তার কারণ আমার মোবাইলের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যে 50 মিনিটের ঊর্ধ্বে কোনো বক্তব্য হলে সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে প্রবলেম সৃষ্টি হয়। তাই 46 মিনিট কয়েক সেকেন্ডের পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তারপরে আবার শুরু হয়। এটা 2 মিনিট 39 সেকেন্ড মতো বক্তব্যটা আমি রেখেছিলাম। 2025-এর 17ই সেপ্টেম্বর একটি বিশেষ উল্লেখযোগ্য দিন, যে দিনটিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠান, ফুটবল প্রতিযোগিতা, বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে পথসভা, জনসভা ইত্যাদি ইত্যাদি বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে ওই দিনটি আমরা পালন করেছি। 17 তারিখে একদিকে যেমন আধ্যাত্মিকতাবাদ অর্থাৎ শাশ্বত সনাতন ধর্মের যে বেশ কিছু প্রথা, যেমন ওই দিনই এমন একটি পূর্ণ তিথি মনসা পুজো ছিল, ভাদ্র মাসের শেষ তারিখ লক্ষ্মী পুজো ছিল, এবং উল্লেখযোগ্য আরেকটি বিষয় ছিল, যেটা হচ্ছে বিশ্বের সৃষ্টিকর্তা বিশ্বকর্মা পুজো। স্বাভাবিকভাবেই এই উৎসবগুলির সঙ্গেই ছিল আমাদের বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা, যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর 75তম জন্মদিন। ওই 17 তারিখ থেকে, অর্থাৎ ওই জন্মদিন থেকে 2রা অক্টোবর অর্থাৎ গান্ধীজির জন্মদিন পড়ছে 2রা অক্টোবর। ওই দিন পর্যন্ত সেবাপক্ষকাল চলবে। এটা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য, জেলা, মণ্ডল, এমনকি বুথ স্তর পর্যন্ত সূচনা দিয়েছেন। সেই হিসেবে এই কয়েকদিন সমস্ত বিভাগে ভারতীয় জনতা পার্টির বহু কর্মসূচি আছে। সেই কর্মসূচি বিভিন্ন জায়গায় চলছে। এর মধ্যে রক্তদান শিবিরও আছে। তো স্বাভাবিকভাবেই আমি একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে ভারতীয় জনতা পার্টির এই যে বিভিন্ন কর্মসূচিগুলি হচ্ছে, এই কর্মসূচিতে আমি সশরীরে উপস্থিত হতে পারছি না। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি সরাসরি ওই সকল কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতে পারছি না। তার জন্য আমি খুবই অনুতপ্ত। তাই আমি নিজের বাড়িতেই আমার এই যে মঞ্চ মোদিময়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন। আমার মঞ্চেই যে প্রতিকৃতি আপনারা দেখছেন, আমাদের যশস্বী বিশ্ববরেণ্য বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা, আমাদের নয়নের মণি
নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রতিকৃতি যেমন রয়েছে, উনি তো দৈনিক আমার বাড়িতে পূজিত হন। স্বামী বিবেকানন্দ আছেন, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, পশ্চিমবাংলার রক্ষাকর্তা, বিজেপির স্রষ্টা, বিজেপির আগে জনসংঘের স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি এখানে দেখতে পাচ্ছেন। আমাদের প্রাক্তন আর এক বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি রয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা লালকৃষ্ণ আদবানিজি, আমাদের অভিভাবক, তারও প্রতিকৃতি রয়েছে। এই সকল প্রতিকৃতি এবং মহাপুরুষদের উদ্দেশ্যে আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, তাদের স্মরণ করে আমি বক্তব্য রাখতে চাই। যেখান থেকে আমার সেদিনের বক্তব্য শেষ হয়েছিল, ঠিক তারপরেই আমার যেটা বলার ছিল সেদিন আমি বলতে পারিনি। সাংবাদিকরা তৎকালীন সময়ে আমাদের মোদিজিকে, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় প্রশ্ন করেছিলেন, মোদিজি, হ্যাঁ আমি একজন হিন্দু জাতীয়তাবাদী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোদিজি বলেছিলেন, যখন 2002 সালের দাঙ্গার জন্য অনেকেই আপনাকে দায়ী করেন, সেজন্য আপনি কি অনুতপ্ত? অনুতপ্ত হওয়ার কোনো প্রশ্নই নেই, কেননা আমি কোনো অন্যায় করিনি। অনুতাপ বা হতাশা কখন আসবে? যখন কেউ ভাববে চুরি করতে গিয়ে ধরা পড়েছি, আমি তো তেমন কিছুই করিনি। যথাসময়ে আমি ব্যবস্থা গ্রহণ করেছিলাম। যা ঘটেছিল তার জন্য কি দুঃখ প্রকাশ করছেন? সারা বিশ্ব ভারতের সর্বোচ্চ আদালতকে একটা বিশেষ গুরুত্বের দৃষ্টিতে দেখে। সেই আদালতের নিযুক্ত বিশেষ তদন্ত সংস্থা বিস্তারিত তদন্ত করে আমাকে একেবারে নির্দোষ ঘোষণা করেছে। এরপর আর কোনো সন্দেহ থাকা উচিত নয়। যদি কেউ গাড়ি চালায় আর আমি যদি পিছনের আসনে বসে থাকি, তখন কোনো কুকুরের ছানা যদি অসাবধানে চাকার নিচে পিষ্ট হয়, তাহলে কি দুঃখ হবে না? নিশ্চয়ই দুঃখ হবে। আমি মুখ্যমন্ত্রী হই বা না হই, আমি তো একজন মানুষ। যদি কোথাও এমন দুর্ঘটনা ঘটে, তা স্বাভাবিকভাবেই দুঃখজনক। আপনার সরকার কি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে? এখনো পর্যন্ত দিচ্ছে। আমরা মনে করি সর্বশক্তি দিয়ে আমরা সঠিক কাজই করে যাচ্ছি। আপনি মনে করেন 2002 সাল আপনি ঠিক কাজ করেছিলেন? অবশ্যই। সর্বশক্তিমান ঈশ্বর আমাকে যতটুকু বুদ্ধি বিবেচনা দিয়েছে, প্রশাসক হিসেবে আমার যে অভিজ্ঞতা ছিল এবং এই পরিস্থিতিতেই সম্ভাব্য যা করার ছিল আমি তাই করেছি। এবং এটা সেটি বা সিট তদন্ত করে
দেখেছে। জনগণ জানতে চায় কে সত্যিকারের, জনগণ জানতে চায় কে সত্যিকারের মোদি, হিন্দু জাতীয়তাবাদী নেতা না শিল্পপতি ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী। আমি জাতীয়তাবাদী, আমি দেশপ্রেমিক, এতে কোনো ভুল নেই। আমি জন্মসূত্রে হিন্দু, এটাতেও কোনো ভুল নেই। সেজন্য আমি হিন্দু জাতীয়তাবাদী। তাই আপনি আমাকে হিন্দু জাতীয়তাবাদী বলতে পারেন, কেননা আমি হিন্দু হয়ে জন্মেছি। যারা নিজেকে প্রগতিশীল মনে করেন, যারা উন্নয়ন কেন্দ্রিক কাজকর্মে বিশ্বাসী, তারা যাই বলুক না কেন, এই দুটোর মধ্যে কোনো বিরোধিতা নেই। এটার একটাই এবং একই অর্থ। রয়টারকে দেওয়া গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাক্ষাৎকারের কিছু বিষয় আমি তুলে ধরলাম আমার বক্তব্যের মাধ্যমে। গুজরাট দাঙ্গা ও নরেন্দ্র মোদি অপপ্রচারের জবাবে গোধরা কাণ্ড এবং তৎপরবর্তী গুজরাট দাঙ্গার 11 বছর পর নরেন্দ্র মোদির প্রবল সমালোচক, ভণ্ড সেকুলার রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, এনজিও, মিডিয়া পণ্ডিত ইত্যাদিদের লম্বা লাইনে অতি সম্প্রতি এসে দাঁড়িয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সবচেয়ে পুরনো শরিক জনতা দল ইউনাইটেড ও তার নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সবার পরে এসেছেন বটে, কিন্তু স্বাধীনতা পরবর্তী ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও আর্থিক কেলেঙ্কারিতে আপাদমস্তক নিমজ্জিত বোফোর্স খ্যাত রাজীব ঘরণী শ্রীমতী সোনিয়া গান্ধীর বংশধর প্রধানমন্ত্রী শ্রীযুক্ত মৌন মনমোহন সিং এবং তস্য পরিষদবর্গ বাবু নীতিশ কুমারের অকস্মাৎ ভোল বদলের মধ্যে খুঁজে পেতে চাইছেন আগামী লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য কিছুটা অক্সিজেন। ফলত একদা নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ শ্রীযুক্ত নীতিশের দাঙ্গার অব্যাহত পরে দেওয়া সার্টিফিকেটগুলি আপাতত বিস্তৃত ইতিহাসের নিচে চাপা দিয়ে কংগ্রেস দল এবং অন্যান্য সেকুলার মহাশয়েরা তুমুল বিক্রমে নেমে পড়েছেন মোদিজির মুণ্ডুপাত করার জন্য। নীতিশের ভোল বদলের পিছনে আসল কারণটি যে দেবগৌড়া, চন্দ্রশেখর, আইকে গুজরালদের মতো তালেগোলে প্রধানমন্ত্রীর গদিতে বসা, সেটা আনপর জনতা বুঝলেও সেকুলার বাবুরা বুঝতে চাইছেন না, কিংবা বুঝলেও প্রকাশ করতে চাইছেন না। মানুষের স্মৃতি কখনো সবল নয়। ভুলে যাওয়াটাই আমাদের ধর্ম। ভুলতে আমরা ভালোবাসি। তাই এই ভুলিয়ে দেওয়ার খেলার পিছনে যদি থাকে গোবেবেলসকে হার মানায় এমন মিথ্যা প্রচারের বন্যা, তবে তো কথাই নেই। তখন সত্যের ঠাঁই হয় গোরস্থানে। কিন্তু ইতিহাসের স্বার্থে ভবিষ্যতের মুখ চেয়ে সত্যকে কবর থেকে বের করে আনতেও হয়, শিক্ষা নিতে হয়, যাতে আগামী দিনের সঠিক পথ নির্দেশ পাওয়া যায়। সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগ, গুজরাটে
সেদিন কি ঘটেছিল এই প্রসঙ্গ আমি আগের দিনের বক্তব্যের মাঝে আমি বিশদে তুলে ধরেছি। নতুন করে সেই তথ্য বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হিন্দুত্ববাদী সংগঠনগুলির ভূমিকা গুজরাট সমেত ভারতের সমস্ত দাঙ্গার পিছনে হাত আছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির। এই প্রচার চলতে থাকে অবিরাম। সেকুলারদের বড় প্রিয় অভিযোগ এটি, যদিও যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে গুজরাটের হিন্দুরা জড়িয়ে পড়েছে দাঙ্গায়, তাতে পরিষ্কার যে এই সংগঠনগুলির ব্যাপারে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। বিভিন্ন তদন্ত সংস্থার দেওয়া রিপোর্টেও প্রতিষ্ঠিত ব্যাপারটা। তথাপি যত দোষ নন্দ ঘোষ। প্রশ্ন করা যায়, মুসলিমদের সঙ্গে বৌদ্ধদের সংঘর্ষ চলছে চীনে, মায়ানমারে মুসলিমদের সাথে খ্রিস্টানদের দাঙ্গা চলছে নাইজেরিয়া, আলজেরিয়া, ফিলিপিন্স, মরক্কো, চেচনিয়াতে মুসলমানদের মধ্যে তাদেরই এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের শিয়া সুন্নি ধর্মীয় দাঙ্গা চলছে পাকিস্তানে, ইরাকে, ইরানে, এমনকি ভারতেও। চাকুরির প্রয়োজনে লখনৌতে ছিলেন বেশ কিছুদিন। সেখানে থাকাকালীন শুনেছিলেন ওই সাংবাদিক, লখনৌতে হিন্দু মুসলমান দাঙ্গা হয় না, দাঙ্গা হয়নি কখনো। দাঙ্গা হয় মুসলমানদের দুই গোষ্ঠীতে, শিয়া সুন্নিতে। এই 2013 সালের জুলাই মাসেও লখনৌতে শিয়া সুন্নি দাঙ্গা হয়েছে। এই সব দাঙ্গার পিছনে কাদের উস্কানি আছে? বিগত 125 বছরে 1880টি নানা ধরনের নানা মাপের দাঙ্গা হয়েছে ভারতে। কারা দিয়েছিল উস্কানি? আরএসএসের জন্ম তো 1925 সালে, জনসংঘের জন্ম 1951 সালে, বিশ্ব হিন্দু পরিষদের জন্ম 1964 সালে, আর বিজেপির জন্ম তো এই সেদিন 1980 সালে। তাহলে গত 1300 বছর ধরে দাঙ্গার যে ইতিহাস আছে এদেশে, তার জন্য দায়ী কে বা কারা? আমি এই প্রশ্ন আমার এই বক্তব্যের মাধ্যমে আমি এই কারণে তুলে ধরলাম, তথাকথিত সেকুলারবাদী যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আজও 2025 সালেও নরেন্দ্র মোদীর এই যে সাফল্য, বিগত 11 বছর পেরিয়ে গেল উনি প্রধানমন্ত্রী হিসেবে যে সাফল্য অর্জন করেছেন, গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে উনি একজন বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্রনেতা হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ওনার বিশেষ কয়েকটি কৃতিত্বের কারণে। সেটা এই সেকুলারবাদী
অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবর্গ মনে প্রাণে মেনে নিতে পারছেন না মোদিজিকে কোনো প্রকারেই আটকানো যাচ্ছে না, তাই ওনাকে মেরে ফেলবার ইতিমধ্যেই এই 2025 সালের এই 11 বছরের ওনার শাসনকালের মাধ্যমে ওনাকে ইতিমধ্যেই 4 বার আক্রমণ করা হয়েছে। একবার বিহারের পাটনায় একটি জনসভায় সম্বোধিত করবার জন্য গিয়েছিলেন, সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ওনাকে মেরে ফেলবার চক্রান্ত হয়েছে। সিবিআই তদন্ত হয়েছে, জানা গেছে কাদের অঙ্গুলি হিলনে এই কুকর্ম করেছিল। পাঞ্জাবে একটা বিশেষ কর্মসূচিতে উনি অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন, খুব সম্ভবত 2017 সাল। ওই পাঞ্জাবে যাওয়ার জন্যে রাস্তায় ওনাকে মেরে ফেলবার চক্রান্ত করেছিল কারা? খালিস্তানি পন্থী কানাডার রাষ্ট্রনায়কদের তত্ত্বাবধানে তৎকালীন সময়ে পাঞ্জাবে মোদিজির ওই কর্মসূচিতে অংশগ্রহণ যাতে না করতে পারে এবং ওনাকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা হয়। এই কলকাতা আসবার গত 17 তারিখে কলকাতা আসবার আগে মণিপুর সফরে গিয়েছিলেন, সেখানে ওনাকে প্রাণে মেরে ফেলবার একটা ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। তো এই যে বারে বারে ওনাকে মেরে ফেলবার একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তের পিছনে শুধু ভারত নয়, বিদেশি শক্তি পর্যন্ত এই চক্রান্তের সঙ্গে লিপ্ত আছে, তারও প্রমাণ আছে। মোদিজি যাতে নির্বাচনে হেরে যায়, অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে মোদিজি যে ডাক দিয়েছিলেন এইবার 400 পার, 2024 লোকসভা নির্বাচনের রাজনৈতিক যে পরিস্থিতির বাতাবরণ তৈরি হয়েছিল, কেন্দ্রীয় নেতৃত্বের যে আত্মবিশ্বাস, তৎসহ পশ্চিমবাংলায় আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রাজ্য, জেলা, মণ্ডল, বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছিল। সেই মতো ভোটে তারা প্রচুর পরিশ্রম করেছে। আমি নিজেও বহু জায়গায় বক্তব্য রেখেছি, বহু মিটিংয়ে আমি বক্তব্য রেখেছি। মোদিজি যে ডাক দিয়েছেন এইবার 400 পার, সেই রাজনৈতিক পরিস্থিতিতে তৎকালীন সময়ের যে বাঘা বাঘা সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদ মাধ্যম যে সমীক্ষা চালিয়েছিলেন, সেই সমীক্ষা চালানোর মাধ্যমে তারা বারে বারে বিশ্লেষণ করেছেন, তার যুক্তি দিয়ে কোন রাজ্যে কতগুলি সিট পাবে বিশদে আলোচনা করে একটা ইঙ্গিত দিয়েছিলেন। 330, কোনো চ্যানেল 350, কোনো চ্যানেল 360, কোনো চ্যানেল 380, কোনো চ্যানেল 400 পার।
এমনকি এবিপি আনন্দর মতো নিউজ চ্যানেল তারাও সমীক্ষায় বলেছিলেন যে 400 না হলেও 350 পার করবে। আমার এই বক্তব্যের মাধ্যমে সত্য মিথ্যা যাচাই আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওই সমস্ত সংবাদ মাধ্যমের যে স্ক্রিপ্ট আছে সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো একদিকে যেমন গগনচুম্বী আওয়াজ উঠেছে সারা ভারতবর্ষের রাজনীতির আকাশে, সেই রকম ভারত বিদ্বেষী, ভারত বিরোধী যে দেশ আছে তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য পাকিস্তান, চীন, কানাডা থেকে আরম্ভ করে বেশ কিছু ভারত বিদ্বেষী রাষ্ট্রপ্রধান এবং তাদের সরকারের মাধ্যমেও সমীক্ষা চালানো হয়েছিল ভারতবর্ষের 2024-এর যে লোকসভা নির্বাচনে বিজেপি কতগুলি সিট পাবে। আমি এটা ওই সময়ের বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরেছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে বিরোধী ভারত বিরোধী শক্তি পাকিস্তান তারাও সমীক্ষা করছে, চীন সমীক্ষা করে রিপোর্ট পাঠাচ্ছে যে 300, 350, কেউ 400-র কাছাকাছি তাদের সমীক্ষাতেও উঠে এসেছে। এই রকম একটা বাতাবরণ 2024-এর লোকসভা নির্বাচনে ছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটও দিয়েছে, কিন্তু খেলা সেখানেও হয়েছে। কোথায় খেলা হয়েছে? বিদেশি শক্তি, অর্থাৎ তৎকালীন সময়ে আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, চীনের রাষ্ট্রপতি, কানাডার রাষ্ট্রপতি, এইরকমভাবে ভারত বিরোধী কিছু রাষ্ট্রনায়কদের ষড়যন্ত্র করে বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক দলের ফান্ডে কয়েকশো কোটি টাকা তাদের তহবিলে এসেছে এবং এই ইঙ্গিত যে কোনো মূল্যে নরেন্দ্র মোদীকে হারাতে হবে। নরেন্দ্র মোদীকে হারানোর জন্য কয়েকশো কোটি টাকা ভারতবর্ষের বিভিন্ন সুডো সেকুলারিজমে বিশ্বাসী, অর্থাৎ ধর্ম নিরপেক্ষবাদী বেশ কিছু স্বীকৃত রাজনৈতিক দলের কোষাগারে কয়েকশো কোটি টাকা এসেছে। এর প্রমাণও আছে, আমি বলিনি। এগুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার হয়েছে, জনমানসে তার প্রতিক্রিয়াও দেখা গেছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, বিশেষ করে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, কেরালা, বিশেষ কিছু রাজ্যে এর প্রভাব পড়েছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, রাহুল গান্ধী নির্বাচনী ভাষণ দিতে গিয়ে খটাখট আপনাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকে যাবে, প্রতি মাসে 8,000 টাকা করে ঢুকে যাবে। আর এই লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে, গণনা হয়ে যাওয়ার পরের দিনই আপনারা আমাদের দপ্তরে চলে আসবেন, কার্যালয়ে। আপনারা এসে 1 লক্ষ টাকা করে নিয়ে যাবেন। তেজস্বী যাদব থেকে আরম্ভ করে
মধ্যপ্রদেশের কংগ্রেসি নেতারা, রাজস্থানের কংগ্রেসের নেতারা, বিহারের কংগ্রেসি নেতারা, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, রাহুল গান্ধী, এদের তত্ত্বাবধানে এই খেলাটা চলেছে। আর এই খেলার মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে ভোট তো তারা পেয়েছে। গরিব মধ্যবিত্ত মানুষ আচমকাই যদি 1 লাখ টাকা পেয়ে যায়, সরকার কংগ্রেসের যদি সরকার হয়ে যায়, আর এমন বাতাবরণ ইন্ডিয়া জোটের নেতারা করেছিলেন, আকাশ বাতাস মুখরিত করে তারা এমনভাবে প্রচার করেছিলেন যে মনে হয়েছিল যে মোদিজি নয়, ইন্ডিয়া জোট অর্থাৎ চোরেদের জোট সরকার করবে। স্বাভাবিকভাবেই বেশ কিছু রাজ্যে এর প্রভাব পড়েছিল, বিশেষ করে উত্তরপ্রদেশ। কারণ জনমত সমীক্ষায় যে রিপোর্ট দেখা গিয়েছিল, উত্তরপ্রদেশ তো বিজেপির দুর্গ, যোগী আদিত্যনাথ যেভাবে কাজ করেছে এবং একটার পর একটার মোদিজির যে সাফল্যের খতিয়ান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, বিভিন্ন রাজ্যে যে মোদিজির নেতৃত্বে যে বিশাল কর্মযজ্ঞ চলেছে, সেই কর্মযজ্ঞে ওই রাজ্য সরকার যে উপকৃত হয়েছে, মানুষ যে পরিষেবা পেয়েছে, তাতে করে একদিকে রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, দীর্ঘ 500 বছরের একটা জঘন্যতম ইতিহাস, বিনা রক্তপাতের মাধ্যমে আইন মেনে যে রাম মন্দির নির্মাণ হয়ে গেল। এই রাম মন্দির নির্মাণে বাধা দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা উকিল, এই কপিল সিব্বাল থেকে আরম্ভ করে অভিষেক মনু সিংভি, এইরকম কিছু জাঁদরেল উকিল লড়াই করেছিলেন রাম মন্দির যেন নির্মাণ না হয় এবং রাম মন্দিরের মামলার যেন নিষ্পত্তি না হয়। এই রকম ষড়যন্ত্র এই দেশদ্রোহী শয়তান আইন বিভাগের এরা যে একজন বাঘা বাঘা উকিল, দেশদ্রোহিতার জ্বলন্ত দৃষ্টান্ত। এত কিছুর পরেও মোদিজির সাফল্য এবং এক একটা মারাত্মক সিদ্ধান্ত, অতীতের 70 বছরের শাসন ক্ষমতায় থাকা যে সরকারগুলো ছিল সিদ্ধান্ত নিতে পারেনি। 3 তালাককে চিরতরে মুক্তি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। 3 তালাক একটা বিতর্কিত, দীর্ঘদিনের বিতর্কিত মুসলিম সমাজের মা বোনেদের অভিশাপ। সেই অভিশাপ মুক্ত করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বিগত 500 বছরের জ্বলন্ত একটা বিষয়, রাম মন্দির নির্মাণ এবং ওই মামলা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রায় ঘোষণা এবং তারপরে পরেই রাম মন্দির নির্মাণ, কোটি কোটি মানুষের আস্থা, সারা ভারতবর্ষ ব্যাপী রাম মন্দির নিয়ে যে ব্যাপকভাবে মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা, আমরাও সামিল ছিলাম। সেই রাম মন্দির এখানেই তার ছবি রয়েছে। আমরা গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে দলমত নির্বিশেষে প্রতিটি গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে গেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাদর আহ্বান জানিয়েছেন এবং গ্রহণ করেছেন। রামের পূজন হয়েছে। তো এই যে রাম মন্দির নির্মাণের একটা বিশাল সাফল্য, 3 তালাক
তাকে চিরতরে মুক্তি দিয়ে দিল মুসলিম মা বোনদের। আর সব থেকে জঘন্যতম একটা বিষবৃক্ষ কাশ্মীরের বুকে 370 ধারা নামক যে ধারাটি দীর্ঘদিন ধরে 370 ধারা আইন লাগু থাকার জন্যে কাশ্মীরের বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার যে দীর্ঘ প্রচেষ্টা, এবং ভারত সরকারকে বাধ্য ছিল এই 370 ধারা আইন চালু থাকার জন্যে কাশ্মীরের মুসলিমদেরকে 1 টাকা কেজি ভোজ্য তেল, 1 টাকা কেজি ডাল, 50 পয়সা কেজি দরে বাসমতি চাল, 1 টাকা কেজি 80 পয়সা কেজি দরে চিনি, এইরকমভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস এইভাবে তাদেরকে জামাইয়া ধরে লালন পালন করার জন্যে বিগত দিনের কংগ্রেসের সরকার এই ব্যবস্থা করে গিয়েছিলেন। তার জন্যে ভারতবাসীর 140 কোটি ভারতবাসীকে দৈনিক তার জন্যে কর দিতে হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 1998 সালের স্ট্যাটিস্টিক্স বলছে 1998 সালের স্ট্যাটিস্টিক্স তৎকালীন সময়ে ভারত সরকার 5,57,000 কোটি টাকা এই ভর্তুকি দিতে খরচা হয়েছে। সেই ভর্তুকি 2024 সালে 8 লক্ষ কোটি টাকা ছাপিয়ে গেছে। এ তথ্য নিয়ে কে আলোচনা করে? আমাদের বিজেপিরও কোনো নেতা এত গুছিয়ে সঠিক তথ্য দিয়ে মানুষের কাছে এই প্রচার করে না। তাই আমি আবেগ সামলাতে পারি না। আমি প্রচুর পড়াশুনো করি, তাই আমি আমার প্রত্যেকটি বক্তব্যের মধ্যে আমি কাশ্মীরের 370 ধারা নিয়ে যে বক্তব্য, তার মধ্যে পূর্ণাঙ্গ যে রিপোর্ট, আমি সেই পূর্ণাঙ্গ রিপোর্টের মধ্যে আমার বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরি। এই সেকুলারবাদী দেশদ্রোহী শয়তান রাজনৈতিক দলেদের কাছে প্রশ্ন করুন তো, কাশ্মীরে 3,25,000 হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদের যে নিজের দেশ থেকে বিতাড়িত করে তাদের জমি জায়গা সম্পত্তি সমস্ত দখল করে কাশ্মীরের মুসলমান সমাজের মানুষ তারা মৌরসি পাট্টা গেড়েছিল, কোনোদিন বলতে শুনেছেন কোনো রাজনৈতিক দলের নেতাকে? কেন 3,25,000 কাশ্মীরি পণ্ডিতদেরকে নিজের দেশ থেকে, কাশ্মীর থেকে তাদেরকে বিতাড়িত করে সে বিভৎস অত্যাচার কাশ্মীর ফাইলে হয়তো অনেকে দেখেছেন। তো সেই বিভৎস অত্যাচারের কাহিনী আজকে সিনেমা হচ্ছে, আর সেকুলারবাদীরা বারে বারে মোদিজির দোষ খুঁজছে। তো এই প্রসঙ্গে বলতে গেলে প্রচুর সময় লাগবে, তাই আমি মোদিজির সাফল্যের কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে আমার বক্তব্য 43 মিনিট হয়ে গেছে, তাই আমি এখানে বিরাম দিচ্ছি। এরপরে মোদিজির সাফল্য সম্বন্ধে যে কথা আগের দিনে বলবো বলেছিলাম বলতে পারিনি, আজ কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।